মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প লেখেন, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা পরিকল্পনা আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ইরানের সাথে আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন ভুয়া সংবাদ মাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনা ভালোভাবে চলছে। এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী। এই ঘোষণাটি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে কখনো হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইরান। একই দিন হরমুজের পর বাব আল মানদেব প্রণালীও বন্ধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এরই মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হত্যার তালিকা থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এদিকে ইরানকে বেশি দেরি হওয়ার আগেই আলোচনায় ফিরতে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলা সত্ত্বেও পিছু হটার কোনো লক্ষণ নেই ইরানের। বৃহস্পতিবারও দেশটির বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একের পর এক হামলা অব্যাহত রাখে মার্কিন ও ইসরায়েলি সেনারা। জবাবে বৃহস্পতিবার থেকে এই দুই দেশের বিরুদ্ধে অভিযানের 82তম ধাপ শুরু করে ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। এদিন তারা ইসরায়েলের তেল আবিব, হাইফা, দিমোনা, জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীর সহ বিভিন্ন জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের নৌপ্রধান আলীরেজা তাংসিরি নিহত হওয়ার পর দেশটিকে আবারও যুদ্ধপন্থে আলোচনায় আসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধবন্ধের আলোচনা শুরু হোক। ট্রাম্প দাবি করেন, ইরান সামরিকভাবে যতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। একই দিন ওয়াশিংটন রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এক উদ্ভট দাবি করে বসেন ট্রাম্প। বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর তাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল তেহরান, কিন্তু তিনি আগ্রহ দেখাননি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হত্যার তালিকা বা হিট লিস্ট থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের এক বিশেষ অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সাথে চুক্তি হলেও লেবাননে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল, চলবে হিজবুল্লাহ বিরোধী অভিযান। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের সাথে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইসরায়েল তার লক্ষ্য অর্জনে পিছপা হবে না। ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরানের সাথে সমঝোতা হলেও লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে অভিযান চলবে, আর হিজবুল্লাহ সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান চলবেই। গণমাধ্যম বলছে, ইসরায়েলে ইরানের হামলা বন্ধ করতে হলে হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করতে হবে তেল আবিবকে, আর এমন শর্ত মেনে নেবে না বলে জানিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর যতক্ষণ রকেট হামলা চালাবে ততক্ষণ IDFও তাদের প্রতিরোধ চালিয়ে যাবে, সেই সাথে চলবে পাল্টা অভিযানও। ইরান যুদ্ধ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন ব্রিটিশ কূটনীতিক স্যার রিচার্ড ডাল্টন। তার দাবি, একটি মিথ্যার ভিত্তিতেই শুরু হয়েছিল এই যুদ্ধ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক হুমকির যে যুক্তি দেখানো হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতটি প্রয়োজন ছিল। সম্প্রতি তুলসি গ্যাবার্ড ক্যাপিটাল হিলে মার্কিন গোয়েন্দা তথ্য তুলে ধরেন। তিনি জানান, জুনের হামলার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্গঠন করার কোনো চেষ্টা করেনি। ডাল্টনের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ছড়ানো এক ধরনের প্রোপাগান্ডা, যার পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে হাজির এলাকায় বশিরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ড ইসরায়েলের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে সংঘটিত হয়েছে বলে দাবি করে IDF। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর মধ্যেই ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলার পর থেকে 2 মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে IDF। তাদের হামলা এখনো পর্যন্ত দেশটিতে 1100-র বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 3500। এছাড়া চলমান যুদ্ধের কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক মানুষ।
হরমুজ প্রণালী পুনরায় চালুর উপায় খুঁজতে ৩৫টি দেশের প্রতিরক্ষা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেছে ফ্রান্স। বৃহস্পতিবার এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংঘাত কমলে কিভাবে নিরাপদে নৌ চলাচল পুনরুদ্ধার করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। মন্ত্রণালয় আরও জানায়, বাণিজ্যিক জাহাজকে এসকর্ট দেয়া এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ প্রতিরক্ষামূলক অভিযানের বিষয়টিও বিবেচনায় এসেছে। তবে কোন কোন দেশের প্রতিরক্ষা প্রধানরা বৈঠকে উপস্থিত ছিল সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেয়নি ফ্রান্স। এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, একদিনেই 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন হামলা মোকাবিলা করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যুদ্ধের ভয়াবহতায় ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সমরাস্ত্র। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের জন্য বরাদ্দ করা অস্ত্র ও গোলাবারুদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এই পরিকল্পনা কার্যকর হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন বড় ধরনের সামরিক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। 4 সপ্তাহেরও কম সময়ের যুদ্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে 9,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই বিপুল পরিমাণ হামলায় যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ দ্রুত শেষ হয়ে আসছে। ফলে কিয়েভকে দেওয়ার কথা ছিল এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল এখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানোর চিন্তা করা হচ্ছে। পেন্টাগন যে অস্ত্রগুলো ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে তার মধ্যে অন্যতম হল ন্যাটোর একটি বিশেষ কর্মসূচির আওতায় কেনা ইন্টারসেপ্টর মিসাইল। গত বছর চালু হওয়া প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট উদ্যোগের মাধ্যমে বন্ধু দেশগুলো কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি অস্ত্র কিনত। ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সরাসরি নিরাপত্তা সহায়তা কমিয়ে দিলেও এই উদ্যোগের মাধ্যমেই এতদিন অস্ত্রের সরবরাহ সচল ছিল। ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, গত গ্রীষ্ম থেকে ইউক্রেনের প্যাট্রিয়ট ব্যাটারির 75% মিসাইল ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় সব গোলাবারুদ এই কর্মসূচির মাধ্যমেই সরবরাহ করা হয়েছে। এখন সেই সরবরাহে টান পড়লে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার সামনে কিয়েভ কার্যত নিরস্ত্র হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তার মধ্যে ওই উদ্যোগ ছিল ন্যাটোর জন্য কিয়েভকে সুরক্ষিত রাখার একটি বিকল্প পথ। পেন্টাগন ইতোমধ্যে ইউরোপ ও পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সরিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নিয়ে এসেছে। উদ্দেশ্য হল ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে পারস্য উপসাগরীয় মিত্র ও মার্কিন বাহিনীকে রক্ষা করা। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি সম্পূরক প্রতিরক্ষা বাজেটের আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই সোমবার পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে যে তারা ওই কর্মসূচির আওতায় ন্যাটো দেশগুলোর দেয়া প্রায় $750 মিলিয়ন ইউক্রেনে না পাঠিয়ে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব মজুদ গড়তে ব্যবহার করতে চায়। সৃষ্টি ঘটক, 71। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ল মালয়েশিয়ায়। নতুন ঘোষণা অনুযায়ী অকটেন প্রতি লিটারে 80 সেন্ট বা 25 টাকা এবং পেট্রোল 50 সেন্ট বা 16 টাকা বাড়ানো হয়েছে। তবে স্থানীয় মালয়েশিয়ানরা তেল কিনতে পারবেন পূর্ব নির্ধারিত মূল্যেই। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যৌথ হামলা চালানোর পর থেকেই বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যে অস্থিরতা। এরই প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দ্বিতীয়বারের মতো বাড়ল তেলের মূল্য। দেশটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ঘোষিত নতুন তালিকায় পেট্রোলের দাম লিটার প্রতি 50 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে 3 রিঙ্গিত 87 সেন্ট বাংলাদেশি মুদ্রায়, যা 120 টাকা। অকটেন 80 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে 5.52 রিঙ্গিত টাকায়, যা দাঁড়ায় 170। তবে পশ্চিম মালয়েশিয়ায় জ্বালানি তেলের মূল্য বাড়লেও অপরিবর্তিত থাকবে পূর্ব মালয়েশিয়ার 3 রাজ্য সাবা, সারাওয়াক ও লাবুয়ানে। এদিকে তেলের এ মূল্য বৃদ্ধি বৃহস্পতিবার থেকেই প্রযোজ্য হচ্ছে। আর এ খবরের পরই পাম্পগুলোতে তেল নিতে দেখা গেছে অনেককে। যদিও ঈদের লম্বা ছুটিতে রাজধানী কুয়ালালামপুর এখন অনেকটাই ফাঁকা।
তেলের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোয় এর প্রভাব শিগগিরই বাজারগুলোতে পড়তে শুরু করবে বলে মনে করেন দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরা। তারা বলছেন, তেলের মূল্য বৃদ্ধিতে মালয়েশিয়ায় বিদেশিদের জন্য জীবনযাত্রা আরো কঠিন হয়ে গেল। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। এই উপলক্ষে লন্ডনের একটি হলে আয়োজিত সভায় বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সভা শেষে মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড বুধবার এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে $৬০ লাখ জরিমানা করেছেন। অ্যাপগুলোর নকশায় গুরুতর গাফিলতি ছিল বলে মনে করেন জুরি বোর্ড। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ বাড়ছে সারা বিশ্বে। এর মধ্যেই ঐতিহাসিক এক রায় এসেছে যুক্তরাষ্ট্রে। মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও আসক্তি তৈরির অভিযোগে মেটা ও গুগলকে দায়ী করেছে জুরি বোর্ড। দেয়া হয়েছে $৬০ লাখ জরিমানার নির্দেশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি বোর্ড ঐতিহাসিক এই রায় ঘোষণা করে। রায় অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটাকে দিতে হবে $৪২ লাখ, আর ইউটিউবের মালিক গুগলকে দিতে হবে $১৮ লাখ ক্ষতিপূরণ। মামলার সূত্রপাত ২০ বছর বয়সী এক তরুণী কেলির অভিযোগ থেকে। তিনি দাবি করেন, ছোটবেলা থেকেই ইউটিউব ও ইনস্টাগ্রামের ইনফিনিট স্ক্রলের মতো ফিচার তাকে আসক্ত করে তোলে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মানসিক স্বাস্থ্য। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানিয়েছে অ্যাপগুলোর নকশায় গুরুতর গাফিলতি ছিল, সেই সাথে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় প্ল্যাটফর্মের ডিজাইন বা কাঠামোগত ত্রুটিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার প্রভাব পড়তে পারে ভবিষ্যতের অ্যাপ ডিজাইনে। তখন হয়তো ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা আরও বেশি গুরুত্ব পাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি অঙ্গরাজ্যে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে বিভিন্ন আইন পাশ হয়েছে। এই রায়ের পর ফেডারেল পর্যায়েও কঠোর আইন প্রণয়নের চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার মনে হয় এই রায় নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে ইউরোপের দেশগুলোতে। ভবিষ্যতে আরও আইন আসতে পারে, তাতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বদলে যাবে। মেটা ও গুগল অবশ্য এই রায় মানতে নারাজ। উভয় প্রতিষ্ঠানের মুখপাত্ররা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এই রায়ের সঙ্গে একমত না আমরা। আদালতে আপিল করব। কিশোরদের মানসিক স্বাস্থ্য এমনিতেই জটিল হয়, এটা শুধু একটা অ্যাপের কারণে হয় না। আমরা নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরব। আশা করছি অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিয়ে আমরা ঠিকভাবেই কাজ করছি। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এটাই প্রথম কোনো জুরির রায়, যা ভবিষ্যতে একই ধরনের হাজারো মামলার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।